নিয়োগ বাণিজ্য হচ্ছে, সবই তো আগের মতোই হচ্ছে। তাহলে নতুন কি আসলো অভ্যুত্থানের পরে? অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলা ছিল সেটা থেকে দূরে সরে গেছে। অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা, এগুলো তো কিছুই হয় নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি। সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি, তার যে একটা ড্রিম ছিল, এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেস হয়নি। একটা রাজনৈতিক দল তৈরি করা তো আসলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এখানে তো আসলে আমাদের জনজীবনের যে দৈনিক সমস্যাগুলো সেগুলো অ্যাড্রেস করাও তো আমাদের একটা বড় লক্ষ্য ছিল। তো আমি যখন অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যুক্ত হই, তখন কিন্তু আমার লক্ষ্য ছিল দুইটা। একটা হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো সকল বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করা, আমাদের ছাত্র রাজনীতির একটা সুরাহা করা, আমাদের আওয়ামী লীগের বিচারের প্রশ্নগুলো তোলা, আমাদের অভ্যুত্থানে যারা শহীদ আহত আছে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা, আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আছে এটা যে একটা ভয়াবহ ভঙ্গুর অবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা, শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা। আমি কিন্তু ওই ধরনের একটা ড্রিম নিয়েই কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বটা নিয়েছিলাম। এটা হচ্ছে এক নম্বর। আরেকটা দ্বিতীয় বিষয় ছিল যে অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা যে অ্যাজ এ হোল সাইডলাইন হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এখানে যে আমার সামনে এসে কথা বলাটা জরুরি এবং আমার সামনে এসে ওইটা অ্যাড্রেস করাটা যে না, নারীরা আছে এবং কেন আসলে নারীরা সাইডলাইন হয়ে গেছে, এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি যদি মুখপাত্র হয়ে কথা বলি তাহলে এটা বেশি গুরুত্বটা পাবে। এই জায়গা থেকে কিন্তু আমি এখানে এসে আমার পজিশনগুলো এবং অ্যাজ এ নারীদের কমিউনিটি আকারে আমি পজিশনগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি দলের কথাটা বলেন, আমার মনে হয়েছে যে আমি অভ্যুত্থানের যে মানে একটা আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থান তো আসলে অনেকগুলো সমস্যা একসাথে সমাধান করে ফেলার কথা, কিন্তু আমরা যদি মন্ত্রণালয়গুলোতে দেখি সেখানে তো ঠিকই আপনার বদলি বলি তদবির হচ্ছে, মানে বিনিয়োগ হচ্ছে, মানে কি বলে নিয়োগ বাণিজ্য হচ্ছে, সবই তো আগের মতোই হচ্ছে। তাহলে নতুন কি আসলো অভ্যুত্থানের পরে? এই জিনিসটা তো একটা প্রপার অ্যান্সার আসলে আমি মনে করি যে জনগণ হিসেবে আমার পাওয়ার হক আছে, কারণ আমি অভ্যুত্থানে ছিলাম। আমি যদি আমার ইউনিভার্সিটির দিকে তাকাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে 2 বছর পরে যদি আরেকটা হচ্ছে আপনার নির্বাচন হয়, তখন জাতীয় নির্বাচন হয়, তখন যে আবার হলগুলো পুনর্দখল হবে না সেটা কি কোনো গ্যারান্টি আছে? আমরা কিন্তু চেয়েছিলাম ইউনিভার্সিটি যাতে একদম লিখিতভাবে করে যে ছাত্র রাজনীতি এই ফর্মে সংস্কার হবে, এবং আমি বারবার করে কিন্তু বলেছিলাম যে সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে আপনারা সংলাপ করেন, আপনারা ডিবেটের আয়োজন করেন, আপনারা সব স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করুন, যার যা মতামত সেটা দিক। আমাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে যাতে তারা অ্যাকাউন্টেবল করতে পারে, তাদের সাথে মুখোমুখি দাঁড় করেন স্টুডেন্টদেরকে। এটা কিন্তু প্রশাসনের একটা দায়িত্ব ছিল, প্রশাসনের একটা এখতিয়ার ছিল, এবং আমি কিন্তু চেষ্টা করেছি ব্যক্তিগত জায়গা থেকে এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করার, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ফরম্যাট হলে এটা কিরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের ওভারঅল সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন একটা ক্যালেন্ডারের মধ্যে চলে আসার কথা। বছরের অমুক দিনে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজন হবে, এবং পুরো ক্যালেন্ডারটা ডাকসু বলি সকল ছাত্র সংসদের যে ক্যালেন্ডারটা সেটা ওই একটা ডেটকে ধরে হচ্ছে যে অ্যারাউন্ড রিভলভ করবে। তো এই যে সমস্যাগুলো সমাধান হওয়ার কথা, এখানে যে ছাত্রদের যে অধিকারের প্রশ্নগুলো এখানে অ্যাড্রেস হওয়ার কথা, এগুলো তো কিছুই হয় নাই। আমি তো এই ধরনের কিছু দেখি নাই। অন্তত আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি, আমি একদম প্রথম এক্সপেকটেশন, আমি তখন জুলাই গণপরিষদের একটা আলোচনায় গিয়েছিলাম, পরে মঙ্গলবারের গল্প সপ্তাহের কেমন বিশ্ববিদ্যালয় চাই নামে একটা আলোচনায় গিয়েছিলাম। ওখানে আমি আমার একটা কথা বলেছিলাম যে আমি চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হোক। 1971 সাল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বড় সুযোগ ছিল, এখানে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে ওর যে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় শুধুমাত্র মিছিল করে যাওয়ার যে একটা তকমা, সেই তকমাটা যাতে ঘুচুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে একটা তার একাডেমিক দিকে যাতে ফোকাসটা করতে পারে। কিন্তু আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি দেখেন, এখানে নিয়োগগুলো যদি হয় এটা কিন্তু একই ধরনের পলিটিক্যাল বিবেচনাতেই নিয়োগগুলো হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে যে ওই কোশ্চেনগুলার কোনো প্রকার সুরাহা করা ছাড়া আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলে আমি এখনই যাইতে চাই। আমি ছিলাম ওই ছাত্র সংগঠন থেকে, আমি অব্যাহতি নিয়েছিলাম যাতে আমি এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করতে পারি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে এই কোশ্চেনগুলোকে আমি অ্যাড্রেস করতে পারি, এবং আমি এখনো পর্যন্ত এইগুলোকে অ্যাড্রেস করে যাচ্ছি। প্রশাসনের সাথে যদি কথা বলার সুযোগ সেটা করছি, মানে আমি দেখছি যে অভ্যুত্থানের একটা বড় অংশই তারা
মানে ওই যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আসলে প্রতিশ্রুতিগুলা ছিল সেটা থেকে দূরে সরে গেছে। আমি সাধারণ যে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা করেছে এবং ওই যে তার যে পলিটিক্যাল এজেন্সি, তার যে একটা ড্রিম ছিল, এটাই অভ্যুত্থান পরবর্তী সময় অ্যাড্রেসড হয়নি এবং এটা এই তাদের ড্রিমগুলোকে অ্যাড্রেস করে বিভিন্ন মানুষ তাদের পকেটভুক্ত করেছে অভ্যুত্থানটাকে। আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে। তো এটাকে বরং অ্যাড্রেস করা, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব হিসেবে থাকা এবং সাধারণ নাগরিক যারা তাদের যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করাটা আমি মনে করি যে আমার এই মুহূর্তে একটা বড় কর্তব্য। সেটা আমি দলের মধ্য থেকে এই মুহূর্তে করতে যাচ্ছি না, যেটা কোনো ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের মধ্যে থেকে করতে যাচ্ছি না। পলিটিক্স দরকার আছে, যারা আমাদের ভাইরা পলিটিক্সে গেছেন, বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আসার প্রয়োজন আছে, এটা সঠিক। কিন্তু অভ্যুত্থানের কি হইলো? অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক আকাঙ্ক্ষাটার কি হইলো? এটা কি শুধুমাত্র হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘর্ষ? আসসালামু আলাইকুম। সরকারের অন্যতম খুবই খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে উজিরে খামোখা বলেন, সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয়। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে, এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন, আহ্বান জানিয়েছেন, গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, একাধিকবার বলেছেন। এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন? কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন? কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বারবার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে। আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি, এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি সরকারের দায়িত্বশীল কোনো কোনো ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন। এখন আমি বলি, যেমন মাহফুজ আলম বলেছেন, এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিকভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন। তিনি বলেছেন বর্তমান সরকার অন্যান্য সরকারের যে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশি শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না। কেন এই শব্দগুলো ইউজ করতে হবে? এগুলো খুব পরিকল্পিতভাবে লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয়? আমি সে বিষয়ে বলছি। মাহফুজ আলম যেটি বলছেন, মাহফুজ আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে। আচ্ছা, আমি যদি ধরে নিই সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে, ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে, কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না। এবং বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন, সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে, বিতর্ক জমে উঠেছে। কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্তকরণে তারা ওয়েলকাম জানিয়েছেন। তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আমি সতর্ক করে দিচ্ছি। তার প্রত্যেকটি শব্দের, প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল? বরঞ্চ সেই দিকে আরো কোনো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, আটক অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে।
কোনোটিতে মানুষ এখন আস্থা রাখতে পারছে না। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে কথা বলা হচ্ছে, কাদের আশকারায়, কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে সে কথাও তো আমরা জানি। এর আগে অসংখ্যবার বলা হয়েছে, সরকার দেখেও না দেখা ভাব করছে। আইএস এর পতাকা নিয়ে মিছিল করা, যেখানে সেখানে উড়ানো, এটা তো নতুন কিছু নয়। কেন চুপ ছিল? এবং এখন যা করছে সেগুলো কথার কথা, শো অফ, স্পষ্ট করে বলতে চাই। সবচেয়ে একটা মজার কথা আছে, মাহফুজ আলম কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব বলে উল্লেখ করেননি এই স্ট্যাটাসে। তিনি বলেছেন গণ অভ্যুত্থান। 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। জানি না তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন, তাও ভালো যে এখন গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা, এসব ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই। সরকার সক্রিয় এবং সফল, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে, সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। কথা বলতে খুব ভালোই লাগে, বেশ গরম গরম কথা বলা যায়, কিন্তু গত 7-8 মাসে এই সব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে, কি করেছে? বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দ্য গার্ডিয়ানে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে যা কিছু চলছে, ঘটছে দেশের জন্য হুমকি, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের কথা বলেছেন। নিজের কোনো দায় খুঁজে পাচ্ছেন না। আর এই যে কথাবার্তার সংস্কৃতি, এগুলো অনেক পুরনো, আমরা জানি, এগুলো বুঝি, এগুলো বলে লাভটা কি? তিনি বলছেন যে সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষণ এবং মতান্ধতা, অন্যদের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলেছে। এই শক্তিগুলো সরকারকে বেকায়দায় ফেলেনি, বরঞ্চ সরকারের স্টেক হোল্ডার আর সরকারের মধ্যে যারা রয়েছে তারাই একটা ছায়া সরকার হয়ে আসল সরকারকে বেকায়দায় ফেলছে। তারা কি চাইছে, কি তাদের উদ্দেশ্য, অনেক কাছে এর মধ্যে পরিষ্কার হয়েছে। মাহফুজ আলম এ কথাও উল্লেখ করে দিচ্ছেন যে এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ এবং সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। এই কথাটি সত্যিই হাস্যকর লাগছে আমার কাছে। যে সংস্কার করে রাত দিন চিৎকার করা হচ্ছে, সেই সংস্কারের কতটুকু এগিয়েছে? গত 7 মাসের বেশি সময় চলে গেল। সেই সময়ের মধ্যে কি চায় আসলে তারা? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। 5 আগস্টের আগে যে অভ্যুত্থানটি, মানে 5 আগস্টে যে অভ্যুত্থানটি ঘটলো, তার আগে মানুষের চাওয়া কি ছিল? একটা সরকারের পরিবর্তন হবে, স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে, তার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, জিনিসপত্রের দাম কমবে। এই তো এর মধ্যে যে বিপ্লব 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 আর সংস্কার বলে যেসব কান ঝাড়াপালা কথাবার্তা উচ্চারণ করা হচ্ছে, মুহুর্মুহু সংবিধান পরিবর্তন করা, সংবিধান ছড়িয়ে ফেলা, গণপরিষদ নির্বাচন, এত কথা তো মানুষ মাথায় নিয়ে 5 আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেনি। এবং সত্যি বলি, যেই ছাত্র নেতারা সামনে ছিলেন, সামনের কাতারে, তাদের জন্য মাঝে মধ্যে সত্যি কষ্ট হয়। হয় তারা বুঝে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন, অথবা তাদেরকে কেউ ব্যবহার করছেন। কিন্তু কষ্ট হয় এজন্য যে তারা তো একটা প্রচন্ড শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনের কাতারে দাঁড়িয়েছিল। কেন তাদের সেই অমিত শক্তি দেশের জন্য কাজে না লাগিয়ে হয় তারা বিপদের দিকে যাচ্ছেন, অথবা একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার দিকে কারোর দ্বারা ব্যবহৃত হয়ে দেশকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।